হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে যে টালবাহানা চলেছে, সেখানে আপার প্রাইমারি নিয়ে আপডেট দেব না এরকম একটা চিন্তাভাবনা ছিল। কম বেশি প্রশ্ন করতেন, সে সম্পর্কে উত্তর দিতাম ঠিক, কিন্তু কিছু কিছু প্রবলেম অলরেডি চলে এসেছে যেখানে একটু মনে হলো যে এগুলো একটু সলভ করে দেওয়া দরকার। তো আজকে এলাম এই কারণে, প্রায় ফার্স্ট ফেজ ভেরিফিকেশন শেষের মুখে, আবার সেকেন্ড ফেজ ভেরিফিকেশন শুরু হবে। যে সমস্যা, যে প্রবলেমটা, সেটা হচ্ছে এনওসি একটা বড় প্রবলেম। তারপরে হচ্ছে যারা অন্যান্য সাবজেক্টের, বিশেষ করে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, দর্শন, ইকোনমিক্স, এইসব বিষয়গুলো যেসব ক্যান্ডিডেটের ছিল তাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ তারা একটু টেনশনে আছেন। সেইগুলো নিয়ে আজকে একটু সলভ করবো। প্রথমে বলি এনওসি। দেখুন, এনওসি লাগবে কি লাগবে না এইটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন আছে অনেকের, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট। তো এনওসি বিষয়ে যেটা একদম পাকি খবর, সেটাও এনওসি মাত্র দুটি ক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে। সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় যদি আপনি ইন সার্ভিস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এনওসি লাগবে, আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি সার্ভিস কন্টিনিউয়েশন চান সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে। 2015 সালের যে টেটটা হয়েছিল, সেই টেটে ফর্ম ফিল আপের আগে অনেকেই চাকরি করতেন না, কিন্তু পরবর্তীতে অনেকে প্রাইমারি চাকরি পেয়েছেন, তারাই অলরেডি ইন সার্ভিস হয়ে গেছেন। তাদের ক্ষেত্রে এনওসি কিন্তু লাগবে না। বারবার এটা প্রচার করা হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট তারা কিন্তু এনওসি অবশ্যই লাগবে, না হলে ক্যান্সেল করে দেবে। মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে 2015 সালের যে টেট পরীক্ষা হয়েছে তার ফর্ম ফিল আপের সময় আপনি কি ইন সার্ভিস দেখিয়েছিলেন? আপনি যদি ইন সার্ভিস না দেখিয়ে থাকেন তাহলে আপনার এনওসি লাগবে না, আপনি নিশ্চিন্তে ভেরিফিকেশনে যেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবার বলি সাবজেক্ট প্রবলেম। সাবজেক্টে প্রবলেমের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা এসেছিল আপার প্রাইমারিতে শুধুমাত্র তো 8 পর্যন্ত, তো সেক্ষেত্রে আপনার এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স বা কমার্সের যেসব ছাত্রছাত্রী আছেন তাদের একটা প্রবলেম হয়েছিল। তো সেখানে আমার যতটুকু জানা আছে, পলিটিক্যাল সায়েন্স, তারপরে এডুকেশন, দর্শন, এইসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেসব ক্যান্ডিডেট আছেন তারা কি করবেন, তারা বাংলা, ইংলিশ, হিস্ট্রি অথবা জিওগ্রাফি, এই কটা সাবজেক্টে তারা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটা। শুনছি ইকোনমিক্স এবং কমার্সের ছাত্রছাত্রী, এনাদের সুযোগটা দেওয়া হয়েছিল ম্যাথের দিকটা, কিন্তু এর ভেতরে আবার শুনছি ইকোনমিক্সের একজন বলছেন যে তাদের বলা হয়েছিল যে বাংলা, সোশ্যাল স্টাডিজ থেকেও দিতে বলা হয়েছিল। তো এখানে একটা কনফিউশন আছে। যারা কমার্সের ছাত্রছাত্রী তাদের কিন্তু অবভিয়াসলি সায়েন্সের দিকে যাওয়ার কথা, কারণ সায়েন্সের সাথে কমার্সের অনেকটা মেলে, কিন্তু তাই বলে এই বাংলার সাথে কিন্তু মেলে না। কিন্তু অনেকে বাংলায় অলরেডি হবেন বলে ফর্ম ফিল আপ করে বসে আছে। এবার এটা নিয়ে একটা কনফিউশন যে আদৌ কি এটা দেবে। শুনতে পাচ্ছি যে যারা 50 নম্বরের বাংলা করেছে তাদের নাকি এই সুযোগটা দেওয়া হবে না। শুধুমাত্র কেন বাংলা সাবজেক্টের ক্ষেত্রে 50 প্রযোজ্যটা হবে? তাহলে তো আপনি যদি হিস্ট্রির কথা ধরেন, আপনি যদি জিওগ্রাফির কথা ধরেন, তাহলে তো কোনো সাবজেক্ট সে পড়েই না। কোনো ব্যক্তি ধরুন গ্রাজুয়েশন পাস করেছে, তো তার তো হিস্ট্রি ছিল না, জিওগ্রাফি ছিল না, বাংলা আর ইংলিশ না হয় কম্পালসারি। তো সেক্ষেত্রে সে যদি হিস্ট্রিতে অ্যাপ্লাই করে বা জিওগ্রাফিতে অ্যাপ্লাই করে তাহলে তো সে কোনো পড়েনি, গ্রাজুয়েশনে তো তার কোনো জিওগ্রাফি আর হিস্ট্রি তো পড়েইনি। তাহলে কি করে সে অ্যাপ্লাই করবে? সে কি করে তাতে প্রযোজ্য?
এই নিয়মটা যখন করা হয়েছে তখন কিন্তু ভাবা হয়নি যে এটার ভেতরে কতটা ফাঁক রয়ে যাচ্ছে, এই রুলসটার ভেতরে কতটা ফাঁক রয়ে যাচ্ছে এটা কিন্তু ভাবা হয়নি। ফলে বর্তমানে যেসব ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন এবং তারা টেনশনে ভুগছেন। আমার বক্তব্য, হিস্ট্রি না পড়ে যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে ইকোনমিক্স থেকে বাংলায় যদি অ্যাপ্লাই করতে পারে বা অ্যাপ্লাই করে থাকে, তাতে কোনো অমূলক কোনো কিছু নেই, সেটা হতেই পারে। কারণ না পড়ে যদি সে টিচারই করতে পারে, তো 50 নম্বর বাংলা পড়েই তো টিচারই করতে পারে, অসুবিধা করে। অতএব যারা এই সাবজেক্ট নিয়ে টেনশনে আছেন যে আমি এই অ্যাপ্লাই করেছি, আমার কি রিজেক্ট করবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কারণ আপনার তখন রুলসে যা যা বলা হয়েছিল এবং রুলস অনুযায়ী তারা যেভাবে বলেছে সেইভাবেই তো অধিকাংশ করেছে, এই অনুযায়ী হচ্ছে। যারা এটা নিয়ে ভাবছেন তাদের এক্সট্রা কোনো ভাবার কারণ নেই। প্রাইমারি নিয়ে আজকের এইটুকু আপডেট ছিল। তার সঙ্গে সঙ্গে একটু বলবো যে আপার প্রাইমারির সেকেন্ড ফেজ খুব তাড়াতাড়ি হওয়ার কথা শুনছি, কিন্তু আপডেট সিট না হলে কিন্তু আপার প্রাইমারিতে কাট আপ কতটা নামবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে অনেক হাই কাট আপের অনেকে বেরিয়ে গেছে, কিন্তু সিট যদি আপডেট হয় সেক্ষেত্রে অনেকে সুবিধা পাবেন। আপার প্রাইমারির সায়েন্সের যেসব ক্যান্ডিডেট আছেন তাদের একটা সুবিধা কিন্তু আসছে ভালো রকমই। এবং সবচেয়ে বলবো এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু আরো বেশি সুবিধা, কারণ এসটি ক্যান্ডিডেট অনেকে নন ট্রেন ডাক পেয়েছেন এবং আপনারা যদি ভালো করে ইন্টারভিউ দেন আপনাদের চাকরি কিন্তু অনেকটা অনিবার্যভাবে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক।